আসসালামু আলাইকুম। শেষমেশ শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স দেখে ফেললাম সিনেমা হল থেকে, এবং এই সিনেমা দেখতে গিয়ে আমি যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার বাড়ির সামনে নিকটবর্তী একটা সিনেমা হলে, যেটা নতুন একটা সিনেমা হল, সেখানে প্রিন্স সিনেমাটা চলার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে সার্ভার জটিলতার কারণে তারা সিনেমা হলে চালাতে পারতেছে না। আমি তখন ভেবেছিলাম হয়তোবা সেটা শুধুমাত্র ওই সিনেমা হলের জন্যই হয়েছে, কেননা সেটা ছিল নতুন একটা সিনেমা হল। কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা সিনেমা হলে যখন আমি গেলাম, এবং সেটা ছিল মোটামুটি রিনাউন্ড একটা সিনেমা হল, বেশ পুরনো একটা হল। সেখানে গিয়ে যখন আমি জানতে পারি যে সার্ভার জটিলতার কারণে বাংলাদেশের প্রায় বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনেই এই প্রিন্স সিনেমাটা চলতেছে না, তখন ভাই আমি পুরোপুরি হতাশ। এই বিষয়টা নিয়ে হয়তোবা পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখন আমি আলোচনা করতে যাচ্ছি এই প্রিন্স সিনেমার দেখার আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আমি ভয়ঙ্কর অভিজ্ঞতা শব্দটা কেন বললাম, কেননা মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত এই সিনেমা ছিল প্রিন্স, এবং এই প্রিন্সটা সবচেয়ে বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। যদিও প্রিন্সের টিজার রিঅ্যাকশনের মধ্যে আমি বলেছিলাম যে এটার ভিএফএক্সে বেশ সমস্যা আছে, এবং এটা দেখে আমার এক্সপেকটেশন লেভেলটা পূরণ হয়নি। কিন্তু শাকিব খানের পূর্ববর্তী যে কিছু কাজ ছিল, তাণ্ডব, তুফান, বরবাদ, এসব কিছু দেখার পরে শাকিব খানের সিনেমার প্রতি আমার আলাদা একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল, কিন্তু সেই এক্সপেকটেশনগুলো পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রিন্স। আমি যখন সিনেমাটা দেখতে যাই তখন বাজে ঘড়িতে 12টা, এবং এই সিনেমাটা শুরু হয় 4টা বাজে সার্ভার জটিলতা কাটানোর পরে। এবং তখন দেখার পরে আমি পুরোপুরি হতাশ হয়েছি এই সিনেমা দেখে। হ্যাঁ, তবে কি এই সিনেমাতে একেবারেই ভালো কোনো দিক নেই? আমি বলবো অবশ্যই এই সিনেমাতে ভালো কিছু দিক আছে। যদি আমি ভালো দিকের কথা বলি, তাহলে এই সিনেমার একমাত্র ভালো দিক হচ্ছে শাকিব খান। আমার কাছে শাকিব খান ব্যতীত এই সিনেমার মধ্যে আর কোনো ভালো দিক নাই। আপনারা তুফান সিনেমাটা হয়তো দেখেছেন। তুফান সিনেমাটার মধ্যেও গল্পের মধ্যে নতুনত্ব কিছু ছিল না, এবং গল্পটা যে খুব বেশি ভালো ছিল তাও না, কিন্তু টেকনিক্যাল দিকগুলোর কারণে, ডিরেকশনের কারণে তুফান সিনেমাটা বেশ ভালো একটা সাড়া ফেলতে পেরেছিল, এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার ধারণাটাই বলতে দিয়েছিল তুফান। প্রিন্স সিনেমাটা সেই ধারণাটাকে আবারও ভুল প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে। এই সিনেমাতে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত হঠাৎ করেই কোথা থেকে যেন অ্যাকশন চলে আসে, হঠাৎ করেই হিরোর সাথে হিরোইনের প্রেম হয়, হঠাৎ করেই বিয়ে হয়, এবং হঠাৎ করেই গুলাগুলি, মারামারি, কোথা থেকে কি জগা খিচুড়ি মিলিয়ে এই সিনেমাটাকে বানানো হয়েছে সেটা ডিরেক্টর এবং প্রোডাকশন হাউসই ভালো করে জানে। যদিও এই সিনেমার নাম রাখা হয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, কিন্তু এখানে ঢাকার কোনো সিনই আমি ঠিকভাবে বুঝতে পারিনি, এবং বলা হয়েছে এটা নাকি 90s গল্প। 90s কোন গল্পের মধ্যে এভাবে এরকম অ্যাঙ্গেলে দেখানো হয় সেটা আমি জানি না। কিছু কিছু জায়গায় জাস্ট পোশাক আশাক ছাড়া আর কোন জিনিসটা সেভাবে এস্টাবলিশ করা হয়েছে সেটা জাস্ট পরিচালক নিজেই জানে। এবং 90s ওয়াইফাইটা কোথায় অ্যাভেলেবেল ছিল সেটা পরিচালকই জানে, এবং এই সিনেমার যারা সংশ্লিষ্ট আছেন, টেকনিক্যাল দিকগুলো যারা হ্যান্ডেল করেছেন তারাই জানে। তার পাশাপাশি এটার নাম রাখা হয়েছে ঢাকা, কিন্তু এই সিনেমাতে ঢাকার কোনো অংশই দেখানো হয়নি, পুরোপুরি কলকাতাকে দেখানো হয়েছে। এটার নামটা যদি ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা না রেখে ওয়ান্স আপন এ টাইম কলকাতা রাখা হতো, তাহলে হয়তো বা বেশি যুক্তিযুক্ত লাগতো। এবং এখানে নায়িকা হিসাবে যে দুজনকে নেওয়া হয়েছে তারা দুইজনই পর্যাপ্ত স্ক্রিন টাইম পায়নি, কিন্তু আমাকে জ্যোতির্ময়ী কুণ্ডু যে নায়িকাটাকে রাখা হয়েছে ইন্ডিয়ান, তার অভিনয় আমার কাছে খুব বেশি আহামরি কিছু লাগে নাই। তাকে আমার কাছে এই সিনেমাতে ঠিকঠাক মনে হয়েছে। তার পাশাপাশি ভিএফএক্সের কাজ যেমনটা ট্রেলারে ছিল তার সাথে কিছুটা ইমপ্রুভ করা হলেও সেটা যে আহামরি কিছু করা হয়েছে তা না। এটা দেখতে খুবই বিশ্রী লাগে, বিশেষ করে শুরুতেই যখন এটার ফাইট সিন শুরু হয়, এই গুলিগুলো যখন লাগে আরেকজনের বুকে, তখন রক্তের ছিটেগুলো জাস্ট বোঝা যায় যে এই জিনিসটাকে কোনোভাবে জাস্ট দায় সারা কাজ করা হয়েছে। যেভাবে শোনা যাচ্ছিল যে এই সিনেমার ভিএফএক্স হ্যান্ডেল করেছে শাহরুখ খানের রেড চিলিজ, কিন্তু এখানে রেড চিলিজের কোনো চিটে ফুটাও আমার মনে হয় না আমি পাইছি। ভিএফএক্সের কাজ এতটাই যাচ্ছে তাই। এই সিনেমাটাকে
খুব বেশি ভায়োলেন্ট দেখাইতে গিয়ে পরিচালক সাহেব ভায়োলেন্টের সংজ্ঞাটাই ভুলিয়ে দিয়েছেন। শাকিব খানকে ঠিক কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসটা তিনি বুঝে নেই। শাকিব খানকে শুধুমাত্র লুকসটা এবং তার অভিনয় ছাড়া এই সিনেমাতে আর কোনো ভালো দিকে আমার কাছে তেমন লাগে নাই। কেননা আমরা এর চাইতে ভালো গল্প এবং এর চাইতে অনেক বেশি ভালো কাজ শাকিব খানের প্রিভিয়াস সিনেমাগুলোতে দেখেছি। তার পাশাপাশি এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বেশিরভাগ জায়গায় আমার কাছে খুব বেশি লাউড মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবং এর টেকনিক্যাল দিকগুলো যারা হ্যান্ডেল করেছেন, আমি জানি না তাদের সিনেমার প্রতি কতটুকু এক্সপিরিয়েন্স আছে, তারা জাস্ট এই জিনিসটাকে যাচ্ছে তাই একটা জিনিস বানিয়ে হলের মধ্যে রিলিজ দিয়ে দিছে। এই সিনেমার যে গল্পটা, এই গল্পটা ভাই একেবারে ফালতুভাবে এই গল্পটাকে ডিজাইন করা হয়েছে। যদিও গ্যাংস্টার বেস গল্প এটা, কিন্তু এটাকে আরও সুন্দর করে বিল্ড আপ দিয়ে আরও সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা যেত, কিন্তু পরিচালক সাহেব এই গল্পটাকে একেবারে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। খুব বেশি ভায়োলেন্ট দেখাইতে গিয়ে এই গল্পটাকে ধ্বংস করে আমাদের সামনে উপস্থাপন করছে। আমি এই সিনেমাতে সবচেয়ে বেশি দোষ দিব শাকিব খানকে, কেননা উনি এই সমস্ত নতুন পরিচালকদেরকে সুযোগ দিতে গিয়ে তার নিজের ক্যারিয়ারটাকে হয়তোবা ধ্বংসের মুখোমুখি দাঁড় করাইতেছেন। তার গল্প বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি আমার মনে হয় সতর্ক হওয়া উচিত। এই সমস্ত পরিচালকদের কাছ থেকে আমার মনে হয় তাকে অনেক বেশি দূরে থাকা উচিত, কারণ যারা সিনেমা বানানোর জন্য ন্যূনতম জ্ঞানটুকুই আমার মনে হয় না আছে কিনা, যারা শাকিব খানের মধ্যে একজন স্টারকে নিয়ে, বাংলাদেশে সবচেয়ে বড় স্টারকে নিয়ে যে সিনেমা বানাবে, তার মধ্যে কতটুকু ডেডিকেশন থাকা উচিত, এই জিনিসটা হয়তো বা শাকিব খান বুঝতে পারেনি। এই সমস্ত পরিচালক, এই সমস্ত প্রোডাকশন হাউস থেকে শাকিব খানকে মিনিমাম 100 গজ দূরে থাকা উচিত। বরবাদ সিনেমাতে যেরকম মোটামুটি ভালো মানের একটা গল্প ছিল এবং শাকিব খানের অভিনয় সহ শুরু করে প্রত্যেকটা টেকনিক্যাল দিক বেশ ভালো এবং উচ্চমানের ছিল, ঠিক তেমনই এই প্রিন্স সিনেমাতে সেই জিনিসটাকে ধ্বংস করে দিচ্ছে এই পরিচালক। কতটুকু জগা খিচুড়ি করেছে সেটা আপনারা এই সিনেমা রিলিজ দেখলে আপনারা বুঝতে পারবেন। যে সিনেমাটার শো শুরু হওয়ার কথা সকাল 10টায়, সেই শো শুরু হয়েছে গিয়ে বিকাল 4টায়। দিনের বেলার দুটো শো জাস্ট বরবাদ হয়ে গেছে। এই টেকনিক্যাল টিমে যারা রয়েছেন এই সিনেমার, তারা কতটুকু আনপ্রফেশনাল হলে এরকম কাজ করতে পারে এবং শাকিব খানকে কতটা বাজেভাবে উপস্থাপন করা যেতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই সিনেমা। শুধু বাহির থেকে কলাকৌশলী আনলেই, বাহির থেকে মেকআপ আর্টিস্টটাও শুরু করে অন্য কলাকৌশলী আনলে যে সিনেমা ভালো হয় না, তার অন্যতম উদাহরণ হচ্ছে এই প্রিন্স। আমি শাকিব খানকে একটা রিকোয়েস্ট করব যে উনি যেন এই সমস্ত পরিচালক থেকে দূরত্ব বজায় রাখেন। আর হ্যাঁ, অনেকেই হয়তোবা এই সিনেমার পজিটিভ রিভিউ শুনতে পাচ্ছেন। আমি জানি এই সিনেমার পজিটিভ রিভিউ কারা দিচ্ছে, যারা শাকিব খানের ডাইহার্ট ফ্যান এবং শাকিব খান ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। সিনেমা যেমনই হোক, তাদের কাছে শাকিব খানের পারফরমেন্সটাই মুখ্য। তারা ছাড়া আমার মনে হয় না কেউ এই সিনেমাকে ভালো বলবে। অ্যাকশন সিনগুলো যদিও কিছুটা দেখার মতো, কিন্তু গল্পের দুর্বলতার কারণে, এই সিনেমার টেকনিক্যাল দুর্বলতার কারণে এই সিনেমাটা জাস্ট ধ্বংস হয়ে গেছে। এবং শাকিব খানকে যে এই পরিচালক ঠিকভাবে ব্যবহার করতে পারেনি, সেটা আপনারা এই সিনেমা দেখলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন। ইতিমধ্যে যারা সিনেমাটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমার মন্তব্যের সাথে আপনারা কতজন একমত, এবং যারা দেখেন নাই তারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই সিনেমাটা চাইলে দেখতে পারেন, এবং শাকিব খানের ফ্যান যারা আছেন তারা এই সিনেমাটা দেখতে পারেন। বাকিদের জন্য যদি শিক্ষা নিতে চান তাহলে দেখতে পারেন, তাছাড়া এই সিনেমা দেখার কোনো যুক্তিযুক্ত কারণ আমি পাই না। এবং তার পাশাপাশি মেকার্স অলরেডি সেকেন্ড পার্টের জন্য একটা হিন্টস তিনি দিয়ে রেখেছেন এই সিনেমার শেষে। যেহেতু ফার্স্ট পার্ট দেখেই আমার অবস্থাটা যাচ্ছে, তাই আমি জানি না সেকেন্ড পার্ট আসলে এই সিনেমাটা আমি দেখবো কিনা। এই যে গল্প, এই গল্পটা নিয়ে সেকেন্ড পার্ট বানানোর কী প্রয়োজন ছিল সেটা জাস্ট পরিচালকই জানে। আমার ঠিক এই জিনিসটা বোধগম্য না। যাই হোক, বেশি কিছু বলবো না। এই সিনেমাটা আমার সময়টাকে পুরোপুরি নষ্ট করছে, আমার দিনটাকে পুরোপুরি মাটি করছে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।